আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব আইসা সালাম দিতে দিতেই তো ক্লাস চলে যাবে। স্যার আস্তে আস্তে এখন একসাথে চলে আসবে সবাই। না, আমাদের সিআর তো আধা ঘন্টা আগে এসেই দেখি জয়েন করে ফেলছে আর কি। তোমাদের খবর নাই, কোথায় আরিফ কই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন ওয়ালাইকুম স্যার? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই স্ক্রিনে কি বই দেখতে পাচ্ছ তোমরা? বই দেখা যাচ্ছে? স্যার এখনো দেখা যাচ্ছে না, লোডিং আছে মনে হয়। না, ওই যে স্ক্রিন শেয়ার দিয়েছি তো ওইটা মানে আমার। এবার এবার হইতে স্যার, এবার হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অফ করে দিচ্ছি, দেখলাম আর কি স্ক্রিন শেয়ার কেমন কাজ করে। স্যার এখনই যদি ক্লাস শুরু না করেন, একটা মানে কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে আমাদের দেখতে প্রজেক্ট আছে, প্রজেক্টটা আসলে কি কি করতে হয়? প্রজেক্টে মেইনলি তোমরা অনার্সে যেসব কোর্স পড়েছো তার মধ্যে থেকে কোনো টপিকস অথবা ওটার সাথে রিলেটেড একটু হায়ার টপিকস এর উপরে কোনো একটা আহ, আলোচনামূলক লেখা মানে রাইটিং, অথবা হচ্ছে তোমার আহ, কোনো একটা প্রবলেম ফাইন্ডিং, এটা টিচার করতে দিবে, তোমার সুপারভাইজার করতে দিবে, ওইটা তুমি করবে আর কি। স্পেসিফিক কোনো একটা প্রবলেমও হতে পারে, অথবা কোনো একটা টপিকসে বিশদ আলোচনা হতে পারে, এই দুইটা। কিছুটা থিসিসের মতো, থিসিস আর প্রজেক্টে একটু পার্থক্য আছে। প্রজেক্ট মানে সহজ কথা ইনভেস্টিগেশন অথবা একটা প্রবলেম ফাইন্ডিং। ইনভেস্টিগেশন মানে একটা টপিকস এর উপরে তুমি হয়তো ইন ডিটেলস আলোচনা করলে, যেমন হয়তো তুমি নিউমেরিক্যাল মেথডে ইন্টিগ্রেশন করেছো না, যে বিভিন্ন পদ্ধতিতে ইন্টিগ্রেশন করেছো, সিমসন ওয়ান থার্ড রুল, 3/8 রুল, এরকম যে রুলগুলো আছে, হয়তো এটার উপরে তোমাকে স্যার কাজ দিল, তুমি এই সব রুলগুলোকে একসাথে ডিটেলস একটা আলোচনা করলে, তোমার একটা বইয়ের মতো বানালে আর কি, এরকম। অথবা অন্য একটা হতে পারে, কোনো একটা স্পেসিফিক ম্যাথমেটিক্যাল প্রবলেম তুমি সলভ করতে পারো, সেটা যেভাবে তোমার সুপারভাইজার করায় আর কি মেইনলি। আর ওই থিসিস পুরাটাই হচ্ছে নতুন কোনো কিছু তোমাকে আনতে হবে, কিন্তু প্রজেক্টে নতুন কিছু আনা আহ, বাধ্যতামূলক না। নতুন কিছু করে অনেকে, আবার পুরনো জিনিসের আলোচনাও করে আর কি। এই হলো পার্থক্য প্রজেক্ট আর ইসের মধ্যে আর কি। কিছু ক্ষেত্রে আবার পার্থক্য নাইও আর কি, ওই যে যেটা বললাম, যে তুমি যদি নতুন প্রবলেম ফাইন্ডিং করো তখন থিসিস প্রজেক্ট এই দুইটার মধ্যে আসলে কোনো তফাৎ থাকবে না। তো প্রজেক্ট হচ্ছে একটু মাত্রা কম, যেহেতু এটা তোমরা অনার্স লেভেলে আছো, সময় কম, এই জন্য খুব হেভি ওয়েট প্রবলেম দেওয়া হয় না। কিন্তু মাস্টার্স এর থিসিস বলো বা এমফিল এর বা পিএইচডি যে থিসিস থাকে ডিফেন্স, ওখানে প্রবলেম গুলো খুব উপরের লেভেলে হয়, এবং মানে বেসিক নতুন কিছু আবিষ্কার বা একটা নতুন কিছু দাঁড় করানোর একটা চেষ্টা থাকে আর কি। আচ্ছা, ওই আহ, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার।
জি আচ্ছা স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওই সবার প্রতি অনুরোধ যে যখন কথা বলার দরকার পড়বে না, তোমরা ওই তোমাদের নিজস্ব মাইক মানে মিউট করে রাখবে আর কি, হ্যাঁ, কারণ সাউন্ড হলে এগুলো খুব বিরক্তিকর। আচ্ছা, তাহলে যারা আসার মনে হয় চলে এসেছে, তো সিয়ার আছো, আরিফ আছো? আরিফ, জি স্যার, আছি স্যার। আচ্ছা, আহ, আচ্ছা ঠিক আছে, তো পড়ানো শুরু করে দিই। আজকে প্রথম ক্লাস তোমাদের এই কোর্স। স্যার আপনি হ্যাঁ, কি আপনি কি রেকর্ড গুলো পরে আমাদেরকে দিয়ে দিবেন? রেকর্ড হ্যাঁ পরে দেওয়ার ইচ্ছা আছে। আমি অন্য সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ডও করতেছি, আবার জুমের তো নিজস্ব রেকর্ডিং এর ব্যবস্থা আছে। আহ, জি দেখি স্যার। দেখি কোনটার ফাইল কিরকম হয় আর কি, ওইটা আমি ওইভাবে জুমেরটা স্যার কম হবে রেকর্ডিং এর যেই মেগাবাইটটা, মেবি। সেটা তো ইস্যু না, আমি হয়তো দিলে তোমাদেরকে ফেসবুকে দিয়ে দিলাম, বা বেশি ডাটা হলে ওটা কম্প্রেস করার সফটওয়্যারও আছে, এত টেনশনের কিছু নাই আর কি। আচ্ছা, তো শুরু করি, হ্যাঁ পড়ানো। তোমরা একটু মনোযোগ দিবে, আর কোয়েশ্চেন করার থাকলে কোয়েশ্চেন করবে, এটা রেজ হ্যান্ড করলে মনে হয় ভালো হয়। আর প্রথমে এই কোর্স সম্পর্কে একটু বলি। এই কোর্স আমি আসার আগে টানা বেশ কয়েক বছরই পেয়ার স্যার পড়িয়েছেন আর কি। তো ছলে বলে কলে কৌশলে কোন রকম স্যার থেকে কোর্সটা বাগায় নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, খুব পছন্দের কোর্সের মধ্যে একটা, এই জন্য নিয়েছিলাম। তো তোমাদের এর আগেও 10 ব্যাচে 11 ব্যাচে পড়ালাম। এখন এইবার চাচ্ছিলাম না নেওয়ার জন্য, কারণ আমি ওই নতুন নতুন কোর্স নিতে আগ্রহী আর কি, এটা নিজের ভালোর জন্য। তারপর স্যার রিকোয়েস্ট করেন তুমি আরেকবার নাও, কেউ নিতে রাজি না, মানে বুঝতে পারতেছো এই কোর্স খুব হেভি ওয়েট কোর্সের মধ্যে একটা আর কি, সহজে কেউ নিতে চায় না আর কি, বুঝতে স্যার এই পারছো? জন্য স্যার আমাদের সাথে পার্সিয়ালিটি করতে যাচ্ছিলেন কেন স্যার? না না, তোমাদের সাথে পার্সিয়ালিটির ইস্যু না, মানে এটা হচ্ছে যে আমি অলরেডি 2বার এই কোর্স নিয়েছি আর কি। তো কোর্স নেওয়ার তো হচ্ছে তোমার পড়াশোনার কিন্তু দুইটা সাইড থাকে তোমার, একটা স্টুডেন্টের সাইডও আছে, টিচারের সাইডও আছে। শুধু কোর্স নেওয়ার মানে তোমাকে শিখালাম এটা না, এখানে আমার শিখারও ব্যাপার আছে। হ্যাঁ, এমন না যে বড় বড় প্রফেসরের কোর্স নিল তারও এই কোর্স নেওয়ার ব্যাপার আছে। এই জন্য বিদেশি ইউনিভার্সিটিতে টিচাররা কি করে, হয়তো ক্যালকুলাস 1 বছর অ্যান্টনের বই থেকে পড়ায়, আরেক বছর শোকস্কির বই থেকে পড়ায়। এতে কি হয় যে এক এক বইতে প্রেজেন্টেশন এক এক রকম, প্রবলেম ভিন্ন রকম, অ্যাপ্রোচ ভিন্ন রকম, এতে অনেক কিছু নতুন করে জানা যায়, বোঝা যায়, উপলব্ধির পার্থক্য তৈরি হয় আর কি, বুঝতে পারছো? তো আমি আসলে এবার ক্যালকুলাস নেওয়ার জন্য খুব উদ্গ্রীব ছিলাম, কিন্তু ক্যালকুলাস অনেক সংগ্রাম করেও পাইনি আর কি। আর এই ফাংশনাল ছেড়ে দেওয়ার সময় ওই কেউ আর নিতে চায় না, মানে কোর্স এটা মোটামুটি সবাই ভয় পায়। পিওর ম্যাথমেটিক্স এর কোর সাবজেক্ট গুলোর মধ্যে একটা। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, তুমি যদি বুঝো খুব মজা লাগবে, আবার একটু টাফও মনে হবে, একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে আহ, যাদের একটু স্মৃতিশক্তি কম, ভালো মুখস্থ করতে পারো না। এতদিন ম্যাথমেটিক্স পড়ে বুঝতেই পারতেছো যে শেষমেশ একটা অবস্থা এমন দাঁড়ায়, যার মুখস্থ যত বেশি, হ্যাঁ, তার রেজাল্ট তত ভালো, এরকম একটা সম্পর্ক হয়তো খেয়াল করেছে ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে মুখস্থ করা অ্যাকচুয়ালি খারাপ জিনিস না, কিন্তু না বুঝে মুখস্থ করাটা খারাপ। হ্যাঁ, তুমি যদি মুখস্থ না করো, একটা থিওরেম পরীক্ষার হলে তুমি বুঝে বুঝে প্রতি লাইন এটা লিখতে তোমার আধা ঘন্টা উপরে লাগবে, এত টাইম তুমি একটা থিওরেম 5 মিনিট 5 মার্ক 8 মার্কের জন্য আসলে পাবে না। জি হ্যাঁ, আর স্যার, এখন স্যার আজ পর্যন্ত আলটিমেটলি স্যার আমরা 5 সেট অ্যান্সার। বাংলা ভার্সনের ব্যাকগ্রাউন্ডে ছিলাম স্যার। দেখা গেলো যে যখন আমরা ইংলিশ নিয়ে পড়তেছি তখন হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বুঝতেছি আর বাকি সবকিছু মুখস্থ করতে হচ্ছে আর কি। মানে এই আর কি, বোঝার জন্য করতেছিলাম ম্যাথমেটিক্সটা। আচ্ছা, সেটা যাই হোক, এখন আহ, ব্যাপার হচ্ছে তোমরা পড়ার সময় বুঝে পড়বা, কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই মুখস্থ করতে হবে। এর আগে এরও ছোট ভাই টাইপের সাবজেক্ট একটা টপোলজি তোমরা পড়ে আসছো, ঠিক আছে? টপোলজি তোমাদের কাছে কেমন কি লাগছে আমি জানি না, কিন্তু স্টুডেন্ট অবস্থায় খুবই সত্যি কথা ভালো। বলতে স্যার টপোলজির আর ম্যাথ এটা কি কোনো সুন্দর টপোলজির করে বড় স্যার ভাই নাকি পড়িনি স্যার, আপনি স্যার। যেটা নিতেছেন? আহ, বলতেছি এটা হচ্ছে তোমার সাবজেক্টটা আসলে কি সেটা একটু বলি। আহ, নাম তো দেখতেছো যে ফাংশনাল অ্যানালাইসিস, তাই না? তো আগেই তোমাদের বলেছিলাম হয়তো যে আহ, তোমরা যে রিয়েল অ্যানালাইসিস কোর্স করেছো, এটা ছিল তোমার ক্যালকুলাসের বিশদ ব্যাখ্যা।
আরো ডিপথ আলোচনা ছিল আর কি। তোমরা যে অ্যান্টনের ক্যালকুলাস ফার্স্ট ইয়ারে 3-4টা পার্টে ভাগ করে করেছো, সেটারই একটা ডিটেলস আলোচনা এবং ইন ডেপথ আলোচনা ছিল রিয়েল অ্যানালাইসিসে। তো তারপরে রিয়েল অ্যানালাইসিসের পরে তোমরা পিওর ম্যাথের প্রথম যে সাবজেক্টের সাথে তোমাদের পরিচয় হয় সেটা হচ্ছে আসলে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা তোমরা যে স্পেস পড়েছো, স্পেসের কনসেপ্ট কিন্তু পিওর ম্যাথমেটিক্সের প্রত্যেক ব্রাঞ্চে যেখানে যাবে তুমি স্পেসের আলোচনা আসবেই। এই জন্য বিশেষ মানে ভেক্টর স্পেসের কথা বলতেছি আর কি। তারপর তোমরা পরবর্তীতে টপোলজিক্যাল স্পেস পড়েছো, হ্যাঁ, তো ম্যাট্রিক স্পেস পড়েছো। তো আমাদের এই কোর্সের এটা হচ্ছে যে এই কোর্সটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস, তারপরে তোমার টপোলজি এবং লিনিয়ার অ্যালজেব্রার যে ভেক্টর পার্টটা মানে ভেক্টর স্পেসের যে পার্টটা তার কম্বিনেশন, মানে এই তিনটা জিনিস যদি তুমি দুর্বল থাকো, বিশেষ করে টপোলজি আর লিনিয়ার অ্যালজেব্রার ভেক্টর স্যার স্পেসের পার্টটা। হ্যাঁ বলো। স্যার টপোলজিটা আসলে আমাদের সবার ক্ষেত্রে যেটা হয়েছে স্যার, অনলাইনে কোর্সগুলো শেষ হয়েছে তো আমরা আসলে হুম, ফার্স্ট মিডের অংশটুকু হয়তো ভালোভাবে পড়ছি, তারপর থেকে কেউ স্পেশাল পড়া হয়নি। আচ্ছা এখন শোনো, এটা শুধু এটা তোমাদের বেলায় এমন হচ্ছে এরকম না। আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখনও দেখছি পোলাপানের শেষ মাস নোট শিট পাতি বইয়ের থিওরি মুখস্থই করছে, কিন্তু যারা বুঝার তারা কিন্তু বই থেকে পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট হিসেবে যা দেখছি যে আহ, তুমি যদি একটা জিনিসের পিছনে লেগে থাকো, একটা জিনিসকে বুঝতে চাও, আহ, বই তোমার 90% হেল্প করবে, বাকি 10% হয়তো টিচার বা বড় ভাই সিনিয়র এরা তোমাকে অনেক কিছুতে এগিয়ে দিবে। তুমি বই পড়লেই মোটামুটি সবকিছু বোঝা যায়। যে টপোলজির একটা বই হয়তো তোমাদের এটা পড়ায় নাই, সমসিজের বই বা সিমন্সের বই, এইসব বই পড়লে টপোলজি বোঝা যায়। এবং আমরা সমসিজের বইটা পড়তাম স্টুডেন্ট অবস্থায়, তো খুব ভালো বই ছিল আর কি। তো এখন এই কোর্সটার যে তোমরা যে পড়েছো যে টপোলজিক্যাল স্পেসে পড়েছো একটা বিশেষ ধরনের স্পেস সম্পর্কে, সেখানে স্পেসের কিন্তু স্ট্রাকচার থাকে, ঠিক আছে? অ্যালজেব্রিক স্পেস মানে স্ট্রাকচার, আবার টপোলজিক্যাল স্ট্রাকচার। আমরা যেই লিনিয়ার অ্যালজেব্রা যে স্পেস পড়েছি, ভেক্টর স্পেস যেটাকে আমরা নাম দিয়েছিলাম, ঠিক না? মনে আছে কি তোমাদের ভেক্টর স্পেসের কথা? তো জি স্যার, আপনি পড়াইছিলেন। আচ্ছা, তো এখন এই ভেক্টর স্পেসের মধ্যে কিছু প্রপার্টি মানে ভেক্টর থাকবে, আর ভেক্টর গুলোর মধ্যে আহ, কিছু রুল থাকবে। এই রুলগুলোকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের আবার বিভিন্ন নাম আছে যে কি ধরনের স্ট্রাকচার। এখন তোমরা ভেক্টর স্পেসের কথা খেয়াল করো, যে রুলগুলো ছিল এগুলো কিন্তু ছিল তোমার দুইটা ভেক্টর মধ্যে মেইনলি যোগ করা হয় কিভাবে। আরেকটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন, মানে এই যে আমি বা এটাকে বড় করে ফেলা, ছোট করে ফেলা, 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, বা হাফ দিয়ে গুণ করে অর্ধেক করে ফেললাম একটা ভেক্টরকে, এটাকে বলা হচ্ছে তোমার লেন্থ পরিবর্তন করা আর কি, ঠিক আছে? আর একটা দুইটা ভেক্টর যোগ করে আমি নতুন আরেকটা ভেক্টর বানালাম, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। আর একটা ছিল স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এই ধরনের কাজ হচ্ছে মানে যে অপারেশন, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক অপারেশন। এই জন্য এই যে 10টা রুল তোমরা যে পড়েছো ভেক্টর স্পেসে, কোন কোন বইতে 8টাও আছে, 8টা হিসেবে লেখা হয়, কারণ আবার কোন বইতে 10টা হিসেবে লেখে, একই রুল। তো এগুলোকে বলা হয় যে তোমার ভেক্টর স্পেসের অ্যালজেব্রিক স্ট্রাকচার। এখন তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যখন তোমরা ক্লাস 9-10-এ উঠেছো বা ইন্টারমিডিয়েটে যখন ভেক্টর পড়াশোনা করেছো, মানে ভেক্টর দেখেছো, ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল বের করা শিখেছো, তাই না? দুইটা ভেক্টর যোগ করে নতুন আরেকটা ভেক্টর ত্রিভুজের সূত্রের সাহায্যে, হ্যাঁ, তারপরে ওই যে তোমার সামন্ত্রিক সূত্রের সাহায্যে আরো অনেক কিছু রুল তোমরা শিখেছো। তো এই জিনিসগুলা, এই যে আমরা যে ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল বা এই এই কনসেপ্টটা কি তোমার ভেক্টর স্পেসের মধ্যে কি তোমরা পেয়েছো কোথাও? ছিল? দেখো তো 10টা রুলের মধ্যে অ্যাঙ্গেল রিলেটেড কি কিছু ছিল? স্যার আসলে মনে নাই তো স্যার। আর 10টা রুলের মধ্যে 5টা রুল ছিল তোমার যোগ রিলেটেড, জি স্যার, অ্যাডিশনের ছিল, অ্যাডিশনের এটা। সেটা মনে আছে। আরেকটা 5টা ছিল তোমার স্কেলার মাল্টিপ্লিকেশন রিলেটেড। তো দেখো এখানে কিন্তু মানে যোগ করে নতুন ভেক্টর বানানো আর গুণ করে নতুন ভেক্টর পরিবর্তন করা আর কি, আগের ভেক্টরটাকে পরিবর্তন, এই তো মেইনলি মানে জিনিসগুলো 10টা জিনিসকে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। আসলে তোমার কাজ ছিল কিন্তু দুইটা, তুমি দুইটা ভেক্টর যোগ করে নতুন ভেক্টর বানাচ্ছ, আরেকটা হচ্ছে একটা ভেক্টরকে গুণ বা ভাগ করে তুমি তার লেন্থ কমায় ফেলতেছো, এই তো, তাই জি না? স্যার। তা 10টা অপারেশন মানে 10টা রুলের মধ্যে আসলে মানে ব্যাপার কিন্তু দুইটা।
তো এখন যেটা বলতেছিলাম, ওখানে কিন্তু অ্যাঙ্গেলের কোনো বিষয় ছিল না, ঠিক না? খেয়াল করে দেখো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা সম্পর্কে কি আমাদের ভেক্টর স্পেসে কোনো আলোচনা ছিল? ওই 10টা রুলের মধ্যে কিন্তু কোনো কিছু ছিল না। তারপরে আবার খেয়াল করো যে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর কত দূরে আছে, এই জাতীয় কোনো এই আলোচনা কি 10টা রুলের মধ্যে ছিল? ছিল না কিন্তু। তো এখন একটু খেয়াল করো যে আমাদের আমরা যে দূরত্ব বা ম্যাথমেটিক্স এর ভাষায় যেটাকে ম্যাট্রিক বলি, ওই কনসেপ্টটা কিন্তু তোমরা পরবর্তীতে পেয়েছো কিসে? টপোলজিতে, যখন তোমরা ম্যাট্রিক স্পেস পড়েছো, ঠিক না? কি বুঝতে পারতেছো? জি স্যার। তো এখন ওই একজনই শুভাশিস খালি উত্তর দিতেছে, আর অন্যগুলোর খবর নাই। শুনতেছো তো সবাই? পোলাপান নাকি ভিডিও অফ করে বসে আছে তাও বোঝা যাচ্ছে না। জি আচ্ছা, স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনতেছি স্যার। আচ্ছা, মাঝে মধ্যে বুঝতে না পারলে কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন না করলে ভালো এই হবে না আর কি। তো যেটা বলতেছিলাম, ম্যাট্রিক স্পেস এর কথা তোমাদের স্মরণ আছে কিনা? মনে আছে ম্যাট্রিক স্পেস? জি স্যার। আচ্ছা, এখন এই ম্যাট্রিক স্পেসের ডেফিনিশন কিন্তু অন্য সব স্পেসের থেকে সবচেয়ে ইজি আর কি। কারণ একটা সেট আর সেটের মধ্যে দূরত্ব নির্ণয় করার একটা ফর্মুলা, যেটা যে ফর্মুলাটা কি হবে, 3টা স্পেসিফিক রুল ফলো করবে, এই তো। তখন সেই দূরত্ব মাপক যে ফাংশনটা থাকে বা অপারেটর থাকে, সেটাকে আমরা বলি তখন ম্যাট্রিক। আর ওই ম্যাট্রিক স্ট্রাকচারটা সহ আমরা তখন ওই সেটটাকে বলি ম্যাট্রিক স্পেস। খেয়াল করে দেখো, যখন আমি সাধারণ একটা সেটের সাথে একটা ম্যাট্রিক ডিফাইন করতে পারলাম, ওই ম্যাট্রিকটা সহ, তখন পুরো সিস্টেমটাকে আমি বলতেছি একটা স্পেস। কিন্তু অন্য সব স্পেসে দেখবে অনেক ভেজাল আছে, কিন্তু ম্যাট্রিক স্পেসে ভেজাল কম। জাস্ট একটা ম্যাট্রিক ডিফাইন করে নিতে পারলেই একটা সেটকে আমি স্পেস বলতে পারি। কিন্তু অন্য সব ক্ষেত্রে কিন্তু একটা সেটকে স্পেস বলতে হলে অনেক অনেক রুল লাগে, যেটা ভেক্টর স্পেসে দেখছো 10টা রুল লাগে। তো এখন আরেকটা স্পেস আমরা পড়েছি, ইনার প্রোডাক্ট স্পেস। মনে আছে কি ইনার প্রোডাক্ট স্পেসের কথা? ইনার প্রোডাক্ট স্পেস জি স্যার। জি স্যার, নাম তো মনে আছে। আচ্ছা, ইনার প্রোডাক্ট স্পেস। তারপর হচ্ছে বানাগ স্পেস, তো আমি পড়াবো এই কোর্সের পরে। আরেকটা হচ্ছে যে নর্মড স্পেস বা নর্ম লিনিয়ার স্পেস, সংক্ষেপে নর্ম স্পেস বলে আর কি। এটা মনে আছে? নর্ম পড়ছো না? জি স্যার। জি স্যার। পড়ছি স্যার। আচ্ছা, নর্ম স্পেস বইতে পুরোটা বড় করে লেখে যে নর্ম লিনিয়ার স্পেস, আমরা সংক্ষেপে নর্ম স্পেসই বলবো, বুঝে নেব যে এটাই হচ্ছে নর্ম লিনিয়ার স্পেস আর কি। তো আমাদের যেটা বলতেছিলাম, এই ফাংশনাল অ্যানালাইসিস হচ্ছে কোর্সটা মেইনলি হচ্ছে যে ফাংশন নিয়ে স্পেস, বুঝতে পারছো? যেমন ভেক্টর স্পেসের মেম্বার গুলোকে আমরা কি বলি? ভেক্টর বলি না? এটা এক এক ক্ষেত্রে, এক এক স্পেসের ক্ষেত্রে তোমার ম্যাট্রিক্স নিজেও কিন্তু ভেক্টর হতে পারে, আবার একটা পয়েন্টও কিন্তু ভেক্টর হতে পারে। আবার অ্যাজ ইউজুয়াল আমরা প্র্যাকটিক্যাল সেন্সে যে ভেক্টর দেখে আসি, সেগুলোও কিন্তু ভেক্টর হতে পারে, ঠিক আছে? তো ভেক্টর স্পেসের মেম্বার মানে ভেক্টর স্পেস আর 10টা রুল। তখন আর নর্ম স্পেস মনে আছে কি? নর্ম স্পেস কেউ বলতে পারো নর্ম স্পেসের ডেফিনিশন কি ছিল? স্যার আমরা মনে হয় স্যার লেন্থটাকে বের করে, কিন্তু স্যার পুরো সংজ্ঞা স্যার মনে নাই, কিন্তু পড়ছি স্যার নামটা। আর সংজ্ঞা তো আমি মুখস্থ জানতে চাচ্ছি না, জাস্ট আমাকে কনসেপ্টটা বলো যে আসলে নর্ম স্পেস যে ভেক্টরের যে আমরা মানটা বের করতাম ওইরকম মনে হয় স্যার, স্কয়ার করে রুট করে। সবাই আশপাশে ঘুরতেছে, আসল জায়গায় কেউ হাত দিচ্ছ না আর কি। যে নর্ম মানে তো হচ্ছে যে সহজ কথা, যে আমরা দৈর্ঘ্য বলি আর কি, যে একটা ভেক্টরের লেন্থ কতটুকু হচ্ছে আর কি। জি স্যার। হ্যাঁ, তো এই লেন্থ বের করার ফর্মুলা আছে, যে লেন্থ, যে ফর্মুলাটা আমি বের করব বা অপারেটর ইউজ করব, সেটা নন নেগেটিভ হতে হবে। তারপরে আরো 2টা রুল আছে না, তোমরা বইতে পড়েছো আর কি। তো একটা নর্ম যখন আমি একটা স্পেসের উপর ডিফাইন করলাম, একটা ভেক্টর, খেয়াল করো, নর্ম ডিফাইন করা হয় একটা ভেক্টর স্পেসের উপরে, এবং করা যাবেই এমন কোনো কথা নাই। কারণ নর্ম হইতে হইলে কোনো একটা অপারেটরকে তুমি যদি নর্ম স্বীকৃতি দিতে চাও, তাহলে কিন্তু ওর 3টা প্রপার্টি আছে, তোমরা এগুলো আবার পুরনো লেকচার শিট বা বই খুলে দেখে নিবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমার পড়াইতে সমস্যা হবে, তোমাদের বুঝতে সমস্যা হবে।
এক নাম্বার আবার বলি কি কি বুঝতে হবে। ভেক্টর স্পেস, এগুলো তোমাদের সামনে খাতা থাকলে তোমরা টুকে রাখতে হবে, হ্যাঁ? ওই ভেক্টরের রাধিতা মিউট কর। স্যার প্রচুর নয়েজ আসতেছে স্যার। আচ্ছা, ওই যে যেটা বলতেছিলাম, যারা যখন কথা বলতেছো না তখন অফ করে রাখো, যখন কথা বলার দরকার হবে অন করে কথা বলো, তাহলে সবচেয়ে বেটার হয় আর কি। হ্যাঁ, প্রথম হচ্ছে ভেক্টর স্পেস, ম্যাট্রিক স্পেস, ম্যাট্রিক স্পেসের পর লাগবে নর্ম স্পেস, ইনার প্রোডাক্ট স্পেস, টপোলজিক্যাল স্পেস। এগুলোর নাম আরো বারবার শুনবা আর কি, হারাই গেলে সমস্যা নাই। ভেক্টর স্পেস লেখো, তারপর হচ্ছে ম্যাট্রিক স্পেস, মানে যখন স্পেসের আগে শুনে আসছো, তারপরে ইনার প্রোডাক্ট স্পেস, নর্ম স্পেস, টপোলজিক্যাল স্পেস। এই কয়টা স্পেসের সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া লাগবে আমাদের, ঠিক আছে? আমাদের এই কোর্সের দুইটা পার্ট আছে। একটা পার্টের 50%, মানে একটা পার্ট অর্থাৎ কোর্সের 50% আলোচনা হবে বানাক স্পেস, নতুন একটা স্পেসের নাম, অনেকের কাছে হয়তো নতুন না, শুনে ফেলছো। বানাক স্পেস, BANACH, বানাক, ওগুলো লেকচার বইতে পাবা। আর একটা হচ্ছে হিলবার্ট স্পেস, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান হিলবার্টের নাম তোমরা শুনেছো, তার নামে একটা স্পেস আছে। এই দুই স্পেস সম্পর্কে যাবতীয় স্টাডি হচ্ছে এই কোর্সের প্রাণ। আর এই দুই স্পেস বুঝতে হলে আগের যে স্পেসগুলোর নাম বললাম এগুলো সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া লাগবে। আরো একটা স্যার লাগবে, আপনি মনে হয় স্যার আমাদের এই বইটা দিছিলেন স্যার। ওটা সিমন্সের বই না? না স্যার, ফাতেমা চৌধুরীর নিবন্ধন। ও আচ্ছা, ফাতেমা ম্যাডামের বই। আচ্ছা, এটা আমরা সাইড বই হিসেবে ইউজ করব। তো আবার একটু কোর্সে আসি, যে বলতেছিলাম এই কোর্সের মেইনলি আলোচনা হচ্ছে দুইটা স্পেস, একটা হচ্ছে বানাক স্পেস আর একটা হচ্ছে হিলবার্ট স্পেস। আমরা প্রথমে বানাক স্পেস দিয়ে শুরু করব, আজকেই অত ডিপে যাব না, প্রিলিমিনারি আলোচনা করতেছি আর কি। রেফারেন্স বই কোনটা? হ্যাঁ দিব, সব দিব। আরে পোলাপান খুব সিরিয়াস হয়ে গেছে, পরে পরীক্ষার আগে ছাড়া বই তোলে না। হ্যাঁ, সব রেফারেন্স বই পাবা, সমস্যা নাই। আর সিলেবাস বইয়ে রেফারেন্স বইয়ের নাম লেখা আছে, যদিও ওগুলা অনেকে ফলো করে না, টিচাররা নিজেরাও ফলো করে না। এখন কোর্সটা যে মেইনলি কি সেটা আরেকবার একটু বলি। নাম হচ্ছে ফাংশন অ্যানালাইসিস, মানে স্পেসের মধ্যে যে মেম্বাররা আছে তারা হচ্ছে ফাংশন। আরেকটা জিনিস তোমাদের একটু করতে হবে, যে ডুয়াল স্পেস বা কনজুগেট স্পেস তোমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছো, মনে পড়ে কিনা একটু খেয়াল করে স্মরণ করে দেখো তো, যে পড়ছো কিনা তোমাদের। জি স্যার, পড়ছি স্যার। পড়ছো না? তো জি এই, স্যার। হ্যাঁ, তো এই যে ডুয়াল স্পেস বা কনজুগেট স্পেস মেইনলি কি, একটা ভেক্টর স্পেসের উপরে আমরা ফাংশন বা অপারেটর ডিফাইন করি। সেই অপারেটর গুলো নিয়ে যদি আরেকটা স্পেস বানানো যায়, তখন এই যে পরে যে স্পেসটা বানাইলাম তাই সেটা প্রথমটা সাপেক্ষে পরেরটা হচ্ছে তোমার কনজুগেট বা ডুয়াল স্পেস। মনে আছে তো? কি মনে পড়ে নাকি সব খেয়ে ফেলছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই ডুয়াল স্পেসের জিনিসটাও আবার একটু রিভিউ করবা, তোমরা পুরনো বই লেকচার শিট থেকে একটু দেখবা। এই জিনিসগুলা যদি ভালো আয়ত্তে না থাকে তাহলে প্রবলেমে পড়বা। তো বলতেছিলাম যে ভেক্টর স্পেসের সদস্য হচ্ছে ফাংশন, সেই ফাংশন এই স্পেসের মধ্যে কিরকম আচরণ করে, সে আচরণগুলো মানে ফাংশনের যাবতীয় প্রপার্টি ওই স্পেস অনুযায়ী, একই ফাংশন আলাদা আলাদা স্পেসে আলাদা আলাদা আচরণ করবে। বুঝতে পারছো তো? তো এক একটা স্পেসে এই ফাংশনের বিভিন্ন প্রপার্টি স্টাডি করা, এটাই হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিসের প্রাণ, মানে মূল ফাংশনাল অ্যানালাইসিস। এটা যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যেন বলতে পারো। তোমরা অনেক সময় জিজ্ঞেস করি যে ক্যালকুলাসের আসলে মূল যে ব্যাপারটা কি, বা রিয়েল অ্যানালাইসিস মূল ব্যাপারটা কি, বা ফাংশনাল অ্যানালাইসিস মূল ব্যাপারটা কি, এটা অনেকে বলতে পারে না। ফাংশনাল অ্যানালাইসিস হচ্ছে ভেক্টর স্পেসের মধ্যে, বিভিন্ন ভেক্টর স্পেসের মধ্যে, মানে ফাংশন নিয়ে যে স্পেস হয় সেই এক একটা স্পেসে ফাংশনের বিভিন্ন প্রপার্টি আলোচনা করা, একদম শর্টকাট উত্তর আর কি। বুঝতে পারছো যে স্পেসের বিভিন্ন স্পেসে ফাংশনের প্রপার্টি, মানে ফাংশন নিয়ে স্পেস হবে এবং এক একটা স্পেসে সেই ফাংশনের স্পেসিফিক কিছু প্রপার্টি, আচরণ কেমন হয়, এগুলো ইন ডিটেলস আমরা পড়াশোনা করব। তার রিয়েল অ্যানালিসিসের সাথে ফাংশনাল অ্যানালিসিসের পার্থক্য কোথায়? রিয়েল অ্যানালিসিসে তোমরা পড়ছো রিয়েল নাম্বার, আর হচ্ছে রিয়েল নাম্বার জেনারেট করে এমন ফাংশনদের যাবতীয় প্রপার্টি তোমরা রিয়েল অ্যানালিসিসে স্টাডি করেছো। এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের মূল থিম। এখন ফাংশনাল অ্যানালিসিস হচ্ছে, দেখো দুটার মধ্যে পার্থক্য খেয়াল করো। ওখানে ছিল রিয়েল নাম্বার ছিল, আর রিয়েল নাম্বার
জেনারেট করার মতো ফাংশন ছিল। আর এখানের যে ফাংশন, শুধু ফাংশন না, ফাংশনের সিমিলার অপারেটর হতে পারে। ফাংশনের কাজ কি? একটা জিনিস থেকে চেঞ্জ করা, একটা জিনিসকে চেঞ্জ করা। এটারই আরেকটা উপরের ভার্সন হচ্ছে অপারেটর। এই অপারেটর কি, এগুলা ওই বইতে আছে। আমি তারপর পরের ক্লাসে তোমাদেরকে এগুলো সূক্ষ্ম একটু পার্থক্য আছে, আমি বলবো পরের ক্লাসে। এগুলো ক্রিস জিগের বইতেও পাবা। তো বুঝতে পারছো তো যে ফাংশনাল অ্যানালাইসিস মেইনটা কি? এটা কেউ জিজ্ঞেস করলে বলতে পারবা তো যে ফাংশনাল অ্যানালাইসিস আসলে কোর্সটা কি জিনিস? জি আসলে স্যার, পারবেন এখানে স্যার। এখানে কি পড়াশোনা করা হয়? ফাংশন বা অপারেটর, এদের বিভিন্ন প্রপার্টি, এক একটা স্পেস অনুযায়ী ফাংশন, অপারেটর, এদের প্রপার্টি গুলা ডিটেলস স্টাডি এখানে করা হয়। তো আহ, আমরা মনে করি যে আসলে এই ম্যাথমেটিক্স পড়তেছি জিন্দেগিতে কই কাজে লাগবে। তুমি যেসব অফিসে যাবা টাবা, এগুলা এই ফাংশনাল জিন্দেগিতে কাজে লাগবে কিনা সন্দেহ আছে। কিন্তু যারা খুব উপরের লেভেল রিসার্চার, এমনকি ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও আছে, তাদেরকে ফাংশনাল অ্যানালাইসিস একটা পর্যায়ে গিয়ে পড়তে হয়, আইডিয়া করতে হয়। বিশেষ করে ট্রিপলিতে এই ফাংশনাল অ্যানালাইসিস খুব উপরের লেভেল রিসার্চ করতে গেলে কাজে লাগে, বিশেষ করে যারা অপারেটর নিয়ে আহ, আহ, করে। যেমন এই কোর্সের সাথে কিন্তু আবার ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম, এগুলোর কিন্তু ক্লোজ রিলেশন আছে। কারণ ফুরিয়ার ট্রান্সফর্ম এগুলো বের করার জন্য অপারেটর ইউজ করা হয়। সেই অপারেটর তোমার এই অপারেটর বা ফাংশন নিয়ে কিন্তু আমাদের মেইন কোর্স। তো এখন বইয়ের কথায় আসি। বই আমরা মেইনলি আমাদের কোর্সের জন্য যে বইটা পড়বো আর কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ওই স্ক্রিনে কি বইটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই যে আচ্ছা। ক্রিস জিকের বই, এটা নীল খেতে গেলে যে কোনো বইয়ের দোকানে তোমরা পাবে আর কি। এরউইন ক্রিস জিগ, এটা আমাদের অ্যাডিশনাল বই। বই আরো একটা আছে, সেটা হচ্ছে তোমরা এটা তোমাদেরকে পড়াইছি কিনা টপোলজিতে, খেয়াল করে দেখো যে সিমন্সের বই ইন্ট্রোডাকশন টু টপোলজি এন্ড মডার্ন অ্যানালাইসিস। এটার বইয়ের অর্ধেক পার্ট হচ্ছে টপোলজি আর অর্ধেক পার্ট হচ্ছে তোমাদের সিমন্স। তো আমরা যে বইটা মেইনলি পড়বো আর কি, সেটা একটু দেখাই। এটা তোমরা নাম লিখেও নিতে পারো। এটা হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস, এম.এল. খান্না, ইন্ডিয়ান বই। স্যার আগের দুইটা বইয়ের কি সফট কপি আমাদের হ্যাঁ সাথে হ্যাঁ, শেয়ার এগুলো অ্যাভেলেবেল, করবেন? ফুলি অ্যাভেলেবেল। তুমি আমার না দিলেও চলবে, নেটে সার্চ দিলে পেয়ে যাবা। এটা অন করে রাখছিলাম, কিন্তু পরে কিভাবে ডাউন হয়ে গেল বুঝলাম না, দেখাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ মডেলটা, বইটা কি দেখা যাচ্ছে? মানে মলারটা দেখতে পাচ্ছ, এম.এল. খান্নার বইটা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা নীলক্ষেতে তোমরা ইসে পাবে, ফটোকপি ভার্সনই পাবে। কিছু দোকান খুঁজলে হয়তো অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্টও পাইতে পারো। বই ছোট, খুবই পাতলা বই আর কি। তো এই বইয়েরও আবার আমরা ফুল সবকিছু টাচ করা হবে না, অ্যারাউন্ড 70% তো 65% হয়তো আমাদের কোর্সের সাথে যাবে আর কি, বাদ বাকিটা আমাদের কোর্সে নাই। তো এটা কিনতে হবে। তো যারা ঢাকায় আছো এরা কিনে ফেলো, আর যারা ঢাকার বাইরে আছো, যদি আসতে দেরি হয়, যারা ঢাকায় আছো ওদের থেকে এক কপি কিনে কুরিয়ার টুরিয়ার করে নিতে পারো আর কি আপাতত। বা তোমাদের যদি ওই যে নীলক্ষেতের বইয়ের দোকান পরিচিত থাকে, ওদেরকে বললে ওরা টাকা পাঠিয়ে দিলে ওরা নিজেরাই কুরিয়ার করে দেয় আর কি। মৈত্রী, নাইম বুক হাউস, বিভিন্ন বইয়ের দোকান আছে, যদি ওদের ফোন নাম্বার থাকে তোমাদের কাছে। তো এটা আমাদের মেইন বই। এটা থাকলে তোমাকে আর কষ্ট করে লেকচার শিট বানানোর প্রয়োজন পড়বে না, আমি এই বই থেকে মেইনলি ফলো করব। সমস্যা হচ্ছে এই বইটার পিডিএফ ভার্সন নাই, ইন্ডিয়ান বই পিডিএফ ভার্সন নাই আর কি।
তো আমি স্ক্রিনটা অফ করে দিই, এটা আর দরকার নেই আমাদের। আচ্ছা, বইয়ের নামগুলো লিখে নিয়েছো তোমরা? আমি ওই আরিফকে ড্রাইভ লিংক দিয়ে দিব না, ওখান থেকে তোমরা নিয়ে নিও। বাকি দুইটা ফাংশন অ্যানালাইসিসটা কিনে নিতে হবে, যারা ঢাকায় আছো কিনে নিও। 100 টাকা দরদাম করলে বিভিন্ন দোকানে তোমরা 70 টাকা 80 টাকা পেতে পারো। আর অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্ট হয়তো পেলে তোমার 100-150 এরকম দাম দিতে পারে আর কি। আর দেশি বইও আছে। আমরা যে একটা বইয়ের নাম বললাম যে সিমন্সের বই না, সিমন্সের বইটা পড়ার জন্য খুবই ভালো। আর সিমন্সের বইয়ের বিশদ মানে যে থিওরেম গুলো আছে, যে আলোচনাগুলো আছে, এগুলো অনেক সময় বিদেশি বই যে খাইসলত খারাপ, তোমরা জানো যে একটা থিওরেম থাকে খুব শর্টকাটে শেষ করে দেয়, কোন মাথাতে কোথাতে টান দিয়ে নিয়ে আসে, কোন জায়গাতে কোন জিনিস। অনেক সময় যারা একটু দুর্বল স্টুডেন্ট থাকে বোঝা মুশকিল হয়ে যায় আর কি, যে এই জিনিসটা কোথা থেকে নিয়ে আসলো, বা এই ক্যালকুলেশনটা তো মিস মানে জাম্প করে গেল। তো এটা ডিটেলস পাবা আবার ওই খান্নার বইতে। মানে খান্নার বইটা হচ্ছে তোমার সিমন্সের বইয়ের ডিটেলস আলোচনা আর কি, ব্যাপারটা এরকম। তো যাদের টাকা পয়সার খুব সমস্যা নাই তারা ক্রিসজিগো কিনবা, সিমন্সও কিনবা। আর আশা করি যে সবাই 3টা বই কিনবা। আমাদের মেইন বইটা কিন্তু তোমাদেরকে যদি বেসিক জানতে হয়, বেসিক জানতে হলে ক্রিসজিগ, সিমন্স এগুলো পড়তে হবে। এগুলা না পড়া ছাড়া তুমি ফাংশনাল অ্যানালাইসিসের ভালো দখল পাবে না। খালি শেষমেশ থিওরি মুখস্থই করা হবে আর কি, জিনিসগুলো বুঝবা না কি পড়লা আর কোথা থেকে পড়লা, ব্যাপারটা এরকম। তো ওই স্পেসগুলার সম্পর্কে তোমরা আবার একটু স্টাডি করবা পিছনের বই থেকে। এখন তোমাদের একটা জিনিস মনে আছে কিনা, তোমরা যখন ম্যাট্রিক স্পেস পড়ছো রিয়েল অ্যানালাইসিসের মধ্যে এবং টপোলজির মধ্যে, কমপ্লিটনেস প্রপার্টি বা একটা স্পেসকে আমরা কখন কমপ্লিট বলি, এই জিনিসটা কি মনে আছে? এটা কি মনে আছে স্যার কারো? আসলে ম্যাম পড়াইছে কিন্তু আমরা এখনো সেইভাবে কেউই পড়িনি আর কি, অনলাইনে ক্লাসগুলো হয়েছে তো মানে কেন, এগুলো তো নাম মনে আছে কিন্তু। এগুলো তো রিয়েলেও পড়েছো তোমরা, কমপ্লিট যেমন জি স্যার, কমপ্লিটনেস ফর সিরিয়াল। কমপ্লিট সেট স্যার পড়ছো রিয়েল না? রিয়েল অ্যানালাইসিসে পড়ছিলাম স্যার, মোজাম্মেল স্যার পড়াই। হ্যাঁ, তো এখন কই হারাই গেছে? এখন আসলে একটা যেমন রিয়েল নাম্বার আর, স্যার হ্যাঁ আমি এমনি জি স্যার। বলি, রিয়েল নাম্বারের সেট আর, তারপর মূলদ সংখ্যার সেট কিউ, এই দুইটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? এই দুইটা সেট স্যার এগুলো তো আমাদের এমনি পড়ায় নাই স্যার, মানে আমাদের পড়াইছে? না না কমপ্লিটনেস না পড়াইছে না, হচ্ছে। পড়াইছে। এগুলা কইও না যে পড়ায় নাই। স্যার আমাদের পড়াইছে কি কমপ্লিটনেস এর মধ্যে কয়েকটা শর্ত ছিল, যে হ্যাঁ এই শর্তগুলো অ্যাপ্লাই হলে স্যার এটা। এখন না না স্যার আমি বুঝলাম তুই মোজাম্মেল স্যার, স্যার জি মোজাম্মেল স্যার, স্যার স্যার মনে আপনার কথাটা পড়াইছিল বুঝতে পারছি স্যার। এতক্ষণে স্যার। স্যার এখন আর হচ্ছে কমপ্লিট, আর কিউ কি কমপ্লিট? কিউ মানে আর কিউ হচ্ছে কমপ্লিট না স্যার। কমপ্লিট না, তাহলে কমপ্লিট তাহলে কি দেখে বুঝলা যে ওইটা কমপ্লিট আর এটা কমপ্লিট না? স্যার আসলে মানে শর্তগুলো এখন মনে আসতেছে না, আমার পড়ছিলাম এটা মনে আছে এটা যে খুব কয়েকটা শর্ত ছিল, যেমন খুব সিম্পল, যদি খুব রিয়েল নাম্বারের সিম্পল। মধ্যে দুইটা সংখ্যা থাকে এ আর বি, হ্যাঁ তাহলে তাদের ক্লোজারটা থাকবে হচ্ছে আর এর মধ্যে থাকবে, এরকম টাইপের কিছু একটা আর কি, মানে রিয়েল এর মধ্যে থাকবে। না, কমপ্লিটনেস ব্যাপারটা আসলে ওইটা না। জি স্যার। ওখানে কনভার্জিং সিকোয়েন্স, কশি সিকোয়েন্স মনে আছে? এগুলো পড়েছো? জি স্যার, জি স্যার। এই কশি স্যার সিকোয়েন্স, সবগুলোর নামই মনে আছে আর কি, কিন্তু টপিকসগুলোর নামই মনে আছে স্যার হ্যাঁ বলো। কমপ্লিট হবে যখন এভরি কশি সিকোয়েন্সটা মানে প্রত্যেকটা কশি সিকোয়েন্স যদি একটা পয়েন্টে কনভার্জ করে, তখন আমরা ওই ম্যাট্রিক স্পেসটাকে কমপ্লিট বলতে পারবো। এরকম আর কি পড়ছিলাম। আচ্ছা, তাহলে এখন কশি সিকোয়েন্স জানা আছে তো সবার? জি স্যার। আচ্ছা, এখন আগামী ক্লাসের আগ পর্যন্ত আমার আজকে ক্লাস আর কিছুক্ষণের মধ্যে এমনি অটো অফ হয়ে যাবে আর কি, বলে কাজ দিয়ে দিচ্ছি। এমনি নিজের গরজে এই যে কয়েকটি স্পেসের নাম বললাম, এগুলা একটু স্টাডি করবা, জাস্ট রিডিং পড়বা আর কি। তারপরে হচ্ছে আজ স্পেসগুলো আবার বলি, ভেক্টর স্পেস, নর্ড স্পেস, ম্যাট্রিক স্পেস, টপোলজিক্যাল স্পেস, তারপরে যে ডুয়াল স্পেস পড়ছো, এই 5টা স্পেস। তারপরে এখন লাস্টে যেটা বললাম কমপ্লিটনেস,
ম্যাট্রিক স্পেস বা একটা সেট কখন কমপ্লিট হয়, কশি সিকোয়েন্স, এই যে কনভার্জিং বললাম, কশি সিকোয়েন্সটা কি জিনিস, কনভার্জিং সিকোয়েন্স কি জিনিস, কনভার্জিং সিকোয়েন্স কশি সিকোয়েন্সের মধ্যে সম্পর্ক পার্থক্য কি, এই জিনিসগুলো আমাদের লাগবে। যদি এমনি পড়তে বললাম আমাদের কোর্স এগুলা পড়ানোর সময় আমিও আবার বুঝাবো, সমস্যা নাই, না বুঝলে আবার হয়তো এগুলো কিন্তু পড়ে নিবা নিজের গরজে। নিজের গরজে যদি না পড়ো এই কোর্সে ওই থিওরেম মুখস্থ ছাড়া কিছু হবে না, শেষমেশ খালি মনে হবে যে এই পাশে বানাক স্পেস, ওই পাশে হিলবার্ট স্পেস, খালি স্পেস আর স্পেস নয় জিন্দেগি আর কি, বুঝতে পারছো? তখন বুঝবা না কিছুই, যে বানাক স্পেসে আচ্ছা এটা হইলে বানাক হয়, বানাক স্পেস তখন কি বুঝলা, তখন আর বুঝাইতে পারবে না জিনিসটা কি। এখন সংক্ষেপে বলি যে নর্ম স্পেসের কথা মনে আছে তো, যে একটা ভেক্টর স্পেসে যদি আমরা নর্ম ডিফাইন করতে পারি তখন এই নর্মটা সহ সেই ভেক্টর স্পেসকে বলা হয় নর্ম স্পেস। এখন নর্ম দিয়ে আবার ম্যাট্রিক ডিফাইন করা যায়, মনে আছে তো, নর্মের সাথে কিন্তু ম্যাট্রিকের সম্পর্ক স্থাপন করা যায়। তাহলে একটা নর্ম স্পেস অটোমেটিক ম্যাট্রিক স্পেসে কনভার্ট হয়ে যায় বাই ডিফল্ট, এটা হলো ডিফল্ট প্রপার্টি, বুঝতে পারছো? নর্ম স্পেস বাই ডিফল্ট একটা ম্যাট্রিক স্পেস, কারণ নর্ম দিয়ে ম্যাট্রিক ডিফাইন করা যায়, কিন্তু ম্যাট্রিক দিয়ে ভাইস ভার্সা আবার সবসময় নর্ম ডিফাইন করা যায় না, এটা আবার একটু খেয়াল রাখিও। নর্ম দিয়ে অলওয়েজ আমি ম্যাট্রিক্স ডিফাইন করতে পারবো, কিন্তু ম্যাট্রিক দিয়ে অলওয়েজ আমি নর্ম ডিফাইন করতে পারবো না। তো এখন এই যে বললা যে কমপ্লিট একটা স্পেস বা সেট, কোন নর্ম স্পেস যদি কমপ্লিট হয়, মানে কমপ্লিট এবং নর্ম স্পেস যখন হবে তখন সেই স্পেসটাকে স্পেশাল নাম দেওয়া হয় বানাক স্পেস। বানাক স্পেস কি বুঝাইতে পারছি? বানাক স্পেস বুঝছো কি বললাম? স্যার আরেকবার স্যার। আরেকবার স্যার। জাস্ট একটা নর্ম স্পেস মনে করো, এটা যদি কমপ্লিট হয়, একটা নর্ম স্পেস যদি কমপ্লিট হয় তাহলে বানাক স্পেস হবে। কথা বুঝছো, ক্লিয়ার কিনা? জি স্যার। একটা নর্ম স্পেস কমপ্লিট হলে বানাক স্পেস হবে, এই হচ্ছে বানাক স্পেসের সহজ শর্টকাট ডেফিনেশন। কেউ যদি তোমার অল্প কথায় বানাক স্পেস কি বুঝতে চায় তাহলে এটাই হচ্ছে বানাক স্পেস, যে একটা নর্ম স্পেস যখন কমপ্লিট হবে তখন সেটাকে আমরা বলবো বানাক স্পেস। ওকে, তাহলে দেখো বানাক স্পেস শুরুতে নিজে একটা সেট, সেটের মধ্যে তারপর হচ্ছে কিছু একটা ভেক্টর স্পেস, নর্ম ডিফাইন করা যায়, নর্ম ডিফাইনের সাথে সাথে বাই অটোমেটিক ম্যাট্রিক চলে আসে, ম্যাট্রিক দিয়ে আমি এটাকে কি কমপ্লিটনেস টেস্ট করতে পারবো। তাহলে দেখো একটা স্পেসের মধ্যে কত জিনিস জড়িত, তুমি যদি বানাক স্পেস কমপ্লিটলি বুঝতে চাও কতগুলো জিনিস তোমাকে বোঝা লাগবে, ম্যাট্রিক বোঝা লাগতেছে, নর্ম বোঝা লাগতেছে, ভেক্টর স্পেস বোঝা লাগতেছে, তারপর তোমার কমপ্লিটনেস তো যে বোঝা লাগতেছে, তারপরে নর্ম স্পেস সিকোয়েন্স বোঝা লাগবে। সিকোয়েন্স তো লাগবে, ওই যে কমপ্লিটনেস না বুঝলে তুমি হ্যাঁ কমপ্লিটনেস বুঝতে হলে তো তোমার সিকোয়েন্স লাগবেই, তাই না? জি স্যার। স্যার আমাদের সময় কি স্যার 40 মিনিট নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ 40 মিনিট, আমি ওই সেটআপটা করি, ঠিক করতে হবে আর কি। আজকের জন্য এতটুকুই। তো এটা কাজটা করে জি স্যার। রাখো আগামী ক্লাসের আগ পর্যন্ত, জাস্ট একটু পড়ে রাখো নিজের ঘরে, এখন বাসায় অনেক অফুরন্ত সময় আছে, পড়লে মজা লাগবে, না পড়লে বিরক্তিকর লাগবে আর কি। সামনে যা বুঝাবো এগুলো যদি এই জিনিসগুলো না দেখো হারায় যাবে আর কি। তো সব ঠিক আছে। স্পেস দেখতে দেখতে স্যার নিজেদের মাথার মধ্যে স্পেস হয়ে যাবে স্যার। না না সমস্যা নেই, এটাই ম্যাথমেটিক্স আসল মজা আর কি। তো জি ঠিক স্যার। আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা আসসালামু হবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবুরা সবাই লিভ নিয়ে নাও।